সম্প্রতি দাগী শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকা প্রকাশ্যে আসতেই কিছু নামকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তালিকায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের পরিবারের সদস্যের নাম থাকায় বিষয়টি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। অন্যদিকে আগামী 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষা নেওয়ার কথা এসএসসির। এরই মাঝে রাজ্যের এক বিজেপি নেতার এই মন্তব্যকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এখানে কথা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, প্রশ্ন বিক্রি হচ্ছে, তৃণমূল তার এজেন্ট ছেড়ে প্রশ্ন বিক্রি করছে। আমার কাছে অডিও আছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, কি বিস্ফোরক অভিযোগ করছেন, শুনবো। তৃণমূল তার এজেন্ট ছেড়ে প্রশ্ন বিক্রি করছে। আমার কাছে অডিও আছে। তৃণমূল প্রশ্ন বিক্রি করছে, ভাইপো টাকা তুলে। শুনলেন তো, কি মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন বিক্রি করার অভিযোগ তুললেন তিনি। একই সঙ্গে তার কাছে অডিও আছে বলেও দাবি শুভেন্দু। আর যদি সত্যিই তার কাছে বিশেষ কোনো অডিও থাকে, তবে কি তার মাধ্যমে নতুন কিছু ফাঁস করবেন শুভেন্দু? বিভিন্ন মহল থেকে উঠছে সেই প্রশ্ন। চলুন আরো একবার শুনে নেওয়া যাক কি বললেন বিরোধী দলনেতা। তৃণমূল তার এজেন্ট ছেড়ে প্রশ্ন বিক্রি করছে। আমার কাছে অডিও আছে। তৃণমূল প্রশ্ন বিক্রি করছে, ভাইপো টাকা তুলে। উল্লেখ্য, এসএসসি দাগী শিক্ষকদের যে তালিকা বের করেছে তা নিয়েও ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির একাংশ ওই তালিকাকে অসম্পূর্ণ বলে আখ্যা দিয়েছে। উঠেছে অন্যান্য অভিযোগও, যেমন বীরভূমের রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাসের নাম এসএসসির দাগী শিক্ষকদের তালিকায় উঠে এসেছে, অথচ তার মেরিট পয়েন্ট 83.67। অন্যদিকে মেরিট পয়েন্ট মাত্র 77 থাকা সত্ত্বেও কয়েকজনকে যোগ্যদের তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে মঙ্গলবার রামপুরহাটে সাংবাদিক বৈঠক করেন লক্ষ্মী বিশ্বাসের স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকার। তার বক্তব্য, আমি বিজেপি করি বলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার স্ত্রীর নাম অযোগ্যদের তালিকায় রাখা হয়েছে। এটা স্পষ্ট রাজনৈতিক চক্রান্ত। কি বলেছেন তিনি, শুনবো। আমার স্ত্রী লক্ষ্মী বিশ্বাস 11-12-এ পলিটিক্যাল সায়েন্সের শিক্ষিকা ছিলেন, কিন্তু দুদিন আগে কোর্টের নির্দেশে এসএসসি যে টেন্টেডদের লিস্ট বার করেছে আর তাতে তার নাম আমরা দেখতে পাই। আমি এর তীব্র বিরোধিতা করি, কারণ যা বিষয় আছে তাতে তার নাম এখানে থাকা উচিত নয়। আপনারা জানেন এই যে লিস্ট, এই লিস্ট কিন্তু কোর্ট বার করেনি, কোর্টের নির্দেশে এসএসসি বার করেছে, তৃণমূল পরিচালিত এসএসসি বার করেছে। তো যেহেতু কোর্টের নির্দেশে করেছে, তাই কোর্টের কিছু ভার্ডিক্টস, বিশেষ কিছু ভার্ডিক্টস আমি আপনাদের সামনে দেখাতে চাই। পুরো বিষয়টাই আমার স্ত্রী আপনাদের সামনে বলতো, কিন্তু সে এই বিষয়ে আর কেস করার জন্য কলকাতায় থাকার দরুন আমাকে তার হয়ে এই বিষয়গুলো বলতে হচ্ছে, এবং তার সাথে আলোচনা করে তার মন্তব্য মতন আমি আপনাদের সামনে এই তথ্য তুলে ধরছি। দেখুন, আপনারা জানেন যে হাইকোর্টে অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস সাব্বার রশিদ যে ফাইনাল জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে 363 নম্বর কলম এবং তার 4 নম্বর পয়েন্টে লেখা ছিল কারা কারা টেন্টেড। এখানে টেন্টেড কাদেরকে লেখা ছিল? এখানে টেন্টেড লেখা ছিল the person who have been appointed outside of the panel, অর্থাৎ প্যানেলের বাইরে থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, এবং এক্সপায়ারি অফ প্যানেল, প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যারা আর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, এবং যারা ব্ল্যাঙ্ক ওএমআর সাবমিট করেছিল, আর তাদেরকেই কিন্তু টেন্টেড বলা হয়েছিল। কিন্তু আমার স্ত্রী লক্ষ্মী বিশ্বাস এই 3টে ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ছে না, তারপরেও তার নাম এই লিস্টের মধ্যে দেওয়া হলো। এটা খুব আশ্চর্যজনক ঘটনা, আর যে কারণেই আমি এর বিরোধিতা করছি। দ্বিতীয় বিষয়, এই যে জাজমেন্ট, এই হাইকোর্টের জাজমেন্টটাই আপনারা দেখুন, সুপ্রিম কোর্টে যে ফাইনাল জাজমেন্ট হয়েছিল 3 তারিখের ভাটিকে, সেই 3 তারিখের ভাটিকে আর হচ্ছে গিয়ে 45 নম্বর কলমে এই জাজমেন্টটাকেই কিন্তু রাখা হয়েছে, যে সুপ্রিম কোর্টে যে হাইকোর্টে যে 3টে ক্যাটাগরিকে টেন্টেড বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সেটাকে মেনে নিয়েছে এবং তারা এই রায়ই বহাল রেখেছে।
তাহলে সে এই 3টে ক্যাটাগরিতে না পড়ার পরও তার নাম টেন্টেড হিসাবে কেন রাখা হলো, এটা আমার প্রশ্ন থাকলো এই এসএসসি তথা তৃণমূল সরকারের কাছে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে পরীক্ষা 2016 সালে হলো, তৃণমূল সরকার আসার পর দীর্ঘ বছর টালবাহানা এসএসসি কই পর দেখার পর 2016 সালে এসএসসি আর হলো, আর 2018-তে তার জয়নিং হলো এবং আমার স্ত্রীও 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়ে 2018 সালে জয়নিং করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, জয়নিং করে যাওয়ার পরও সে কিন্তু জানতে পারলো না সে কত মার্কস পেয়ে জয়েন করছে, এবং তারা যখন পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দেওয়াতে যে কার্বন কপি অর্থাৎ কি উত্তর দিচ্ছে সেই কার্বন কপিটিকেও কিন্তু দেয়া হয়নি। অর্থাৎ পরীক্ষায় চান্স পেল, কিন্তু কত নম্বর পেয়ে সে চান্স পেলো এটা জানার তার পক্ষে কিন্তু সম্ভব ছিল না। শুধু সেই নয়, গোটা পশ্চিমবাংলায় কেউই জানতে পারেনি কে কত মার্কস পেয়েছে। এইখানেই কিন্তু খুব আশ্চর্যের বিষয়। পরবর্তীকালে 2022 সালে যখন নিয়োগ দুর্নীতি সামনে আসে, আর তখন যেটা জানা যায় যে এসএসসি যে নম্বর দিয়েছে সেটা নিয়ে একটা ঘোটালা হয়েছে। তখনও কিন্তু আমরা জানতে পারি না যে আমরা কত মার্কস পেয়েছি। পরবর্তীকালে যেটা বিষয় হয়, এই দেবাংশু বসাকের বেঞ্চি একটা অর্ডার দেয়, যদি কেউ মনে করছে যে সে কত পেয়েছে, সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেই হার্ড ডিস্ক সে গিয়ে দেখতে পারে। আমরা এই অর্ডার গ্রহণ করি এবং আপনাদের সামনে আমরা ডেটা দিই। দেখুন, এই অর্ডারে আমাদেরকে কোর্টের পারমিশন নিয়ে কোর্ট আমাদেরকে পারমিশন দেয় যে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল সেই হার্ড ডিস্ক দেখার জন্য, এবং সেই কোর্টের অর্ডার নিয়ে আমার স্ত্রী সেই হার্ড ডিস্ক দেখে। হার্ড ডিস্কের যে ওএমআর সিট আছে সেটা দেখে, এবং দেখার পর এবং সিবিআই যে তথ্য লোয়ার কোর্টে জমা দিয়েছিল সেই তথ্য অনুযায়ী জানতে পারা যায় সে টোটাল 83.67 নম্বর পেয়েছে। টোটাল লিখিত, ভাইবা এবং তার যে একাডেমিক স্কোর সেই হিসেবে 83.67 নম্বর পেয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যদি দেখি যে এসএসসির যে লিস্ট, তাতে আমি দেখাচ্ছি এসসি ক্যাটাগরি, আমার স্ত্রী এসসি থেকে বিলংস করে, এবং এসসি ক্যাটাগরি মহিলাতে লাস্ট যে চাকরি পেয়েছে সে পেয়েছে 77। এই যে নাম আছে, আমি নাম বলাটা ঠিক নয়, আপনারা দেখতে পারেন, এই 77 মার্কস পেয়ে সে কিন্তু আজকে ওই অযোগ্যের লিস্টে কিন্তু তাদের নাম নাই। আমি ভালোভাবে চেক করেছি, তাতে কিন্তু তাদের নাম নাই। তাই আপনাদের মাধ্যমে, আপনারা গণতন্ত্রের একটা স্তম্ভ, আপনাদের মাধ্যমে আমি এসএসসি এবং পশ্চিমবাংলা সরকারের কাছে জানতে চাই যে আমি যদি সিবিআই উদ্ধার করা ডেটাও ধরি, তাতেও সে 87-র ওপর নম্বর পেয়েছে, অথচ তার থেকে 10 নম্বর পাওয়ার পরও এদের নাম ওই লিস্টে নাই, কিন্তু তার নামটা কেন ওই লিস্টে দেয়া হলো? আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা একটা রাজনৈতিক চক্রান্ত। আমি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত, যে কারণে আমার ওয়াইফকে এইভাবে কলঙ্কিত করার এটা একটা চক্রান্ত। আমি এর তীব্র বিরোধিতা করি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।